আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। গল্প সবাই বলতে চায়, গল্প কি সবাই শুনতে চায়? বা গল্প শোনানোর সে সুযোগ কি তৈরি হয় কোথাও না কোথাও? আমরা এমন কিছু মানুষের গল্প আপনাদেরকে শোনাই যাদের গল্প আসলে কেউ শুনতে চায় না। শোনার কোনো জায়গা নেই, প্ল্যাটফর্ম নেই, এবং বলার কোনো জায়গা নেই। নিজের বলার মতো একটা গল্প বাংলাদেশের প্রত্যন্ত একেবারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের আমাদের যেসব উদ্যোক্তারা আমাদের এই ফাউন্ডেশন থেকেই নানানভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ঘুরে দাঁড়িয়েছেন বা ঘুরে দাঁড়ানোর পথে হাঁটতে শুরু করেছেন, তাদের গল্প আমরা এখানে এনে প্রচার করি। এবং এই গল্পগুলোর মাধ্যমে আমরা আসলে তাদেরকে যেমন প্রমোট করি, একই সঙ্গে যারা দেখছেন তাদের জন্য যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি যে ওনারা যদি পারেন, আপনি কেন পারবেন না। সো এই প্রত্যয়টা, এই সংকল্পটা এখান থেকে নেওয়া সম্ভব, এবং এখান থেকে আপনি বিজনেস আইডিয়া পেতে পারেন, সাহস পেতে পারেন, এবং অনুপ্রেরণা পেতে পারেন যে তারাও তো পারছে আমাদের এই মতো, আমাদের এই কোনো না কোনো জেলায়, আমাদের এই কোনো না কোনো শহরে তারা থাকে। তাদেরও নানান রকমের দুঃখ, কষ্ট, হতাশা মধ্য দিয়ে গিয়ে তারপরে একটা ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছেন। পৃথিবীতে কোনো গল্পই, কোনো সফলতাই ব্যর্থতা ছাড়া তৈরি হয় না। প্রত্যেকটা গল্পের পিছনে আছে অনেক পরিশ্রম, ঘাম ঝরানো কষ্ট, ব্যর্থতা, অপমান, গ্লানি, হতাশা। তারপরে গিয়ে একসময় মানুষ ঘুরে দাঁড়ায়। কিন্তু আমরা হয়তো যখন শুনি তখন মনে হয় কিভাবে যেন হয়ে গেল, কিন্তু এর পেছনের গল্পটা আমরা আজকে বের করার চেষ্টা করব, বা প্রতিনিয়ত আমরা এই গল্পগুলোর মাধ্যমে বের করার চেষ্টা করি। আরেকটা উদ্দেশ্য, আমরা যে এই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের জন্য কাজ করছি, বিনামূল্যে 90 দিন করে আমরা প্রশিক্ষণ দিচ্ছি অনলাইনে এবং অফলাইনে। এই প্রশিক্ষণের আসলে রেজাল্টটা কি, নির্যাসটা কি, ইম্প্যাক্টটা কি, সেইটা তুলে ধরাও এই গল্পগুলোর আরেকটা বড় কারণ। এগুলাকে আমরা কেস স্টাডি বলতে পারি, যে আমরা যে কাজটা করছি তার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে কিনা, সেই কেস স্টাডি বা সেই গল্পগুলি আজকে আমরা শুনবো। আমাদের সঙ্গে আজকে দুইজন অতিথি যুক্ত হয়েছেন যারা তাদের গল্প আপনাদেরকে শোনাবেন। এবং প্রথমেই আমার সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে এসছেন আমাদের আমিনা খাতুন। তার গল্পটা খুবই চমৎকার, আমার কাছে মনে হয়েছে আপনারা শুনলে আরো বেশি মজা পাবেন। মাত্র 700 টাকা দিয়ে উনি ওনার উদ্যোক্তা জীবন শুরু করেছেন, এবং ওনার বর্তমান মূলধন প্রায় 7 লক্ষ টাকা। কিভাবে এই ঘুরে দাঁড়ানো সম্ভব হলো সেটা আমরা শুনবো। এবং আমাদের সাথে পাশেই আছেন আহমেদ নাসির, উনি ঢাকায় থাকেন, এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন আমাকে সেটা হচ্ছে যে ওনার আসলে কোনো পুঁজির দরকার হয় নাই। ওনার পুঁজি হচ্ছে ওনার সততা, মেধা, নেটওয়ার্ক আর পরিশ্রম, এবং সেটা দিয়েই উনি ওনার কাজ শুরু করেছেন। এবং ওনারও বর্তমানে মূলধন প্রায় 10 লক্ষ টাকা। আমরা দুজনেরই গল্প শুনবো, এবং কি কি প্রোডাক্ট নিয়ে, কি কি বিজনেস নিয়ে তারা কাজ করছেন সেটা শুনবো, এবং এই জায়গায় আসার জন্য তাদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, কতটা হতাশ হতে হয়েছে, এবং কতটা পড়ে গিয়েছিলেন এবং আবার উঠে দাঁড়িয়েছেন সে কথা শুনবো। দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, এবং সেইখানে আপনার জীবনের সারথি হিসেবে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কতটা ভূমিকা রেখেছে। প্রথমেই আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনার নিকট আমি এখন আসতে পেরেছি আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। 2021 থেকে আমার এখানে আসার কথা। আমাদের সিরাজগঞ্জ জেলা অ্যাম্বাসেডর বর্তমানে আসমানী খাতুন, যিনি সবাই এক নামে চিনেন, বন্যা পারভেজ, ওনার আইডির নাম আসমানী খাতুন। আপু আমাকে বলেছে যে আপু আপনি যান, কিন্তু আমি একা আসতে পারবো না ঢাকাতে, সেই সিরাজগঞ্জ থেকে। আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আর ওইখান থেকে একা মেয়ে মানুষ এই ঢাকা শহরে আসা আমার পক্ষে সম্ভব না। আপু যখনই আমাকে বলতো তখনই আমি শুধু একটা কথা বলতাম যে আপু আমি তো একা যাইতে পারবো না, আমার সময় আসুক। কারণ কি জানেন, আমি এই জিনিসটা বিশ্বাস করতাম। আপনার কথা, একটা কথা আমার খুব মনে লাগে যে সময় নিন, সময় দিন, সময় আপনাকে একদিন সঠিক জায়গায় নিয়ে যাবে। আমি এই জিনিসটা, হ্যাঁ, সময় আপনাকে, সময় সবকিছু চেঞ্জ করে দিবে, এই জিনিসটা আমি আমার মনে গেঁথে রেখেছিলাম। আমার বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে স্যারের সামনে একদিন আমি যাব, এবং আমার জীবনের যে গল্পটা আছে সেটা আমি শেয়ার করব। আমি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা থেকে আসছি, এবং ভালোবেসে আপনি আমাকে উপজেলা অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব দিয়েছেন। এটা আমি অনেক নিজের কাছে গর্বিত মনে করছি যে এটা সবাই পায় না।
কারণ আমি 15তম ব্যাচ থেকে আমার স্বপ্নের প্ল্যাটফর্ম বলতে গেলে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, যেটা প্রথমে হচ্ছে সেই গ্রুপটা আমাদের এখন নেই, অত্যন্ত দুঃখের সাথে প্রকাশ করছি। যাই হোক, লেগেছিলাম আমি অনেক আগে থেকে, 2020 থেকে আমি গ্রুপে জয়েন হই, কিন্তু আমি জানতাম না যে রেজিস্ট্রেশন করতে হয়। যখন আমি বুঝতে পারলাম তখন 15তম ব্যাচ চলে। ওকে, তখন আমি 15তম ব্যাচ থেকে যুক্ত হলাম। তারপর এখন 26তম ব্যাচ শেষ। 26তম ব্যাচ শেষ, 27তম পড়বে। তো ওইখান থেকে আমার আসলে কি বলবো, আমার জীবনের গল্প আমার কাছে মনে হয় যে অনেক কঠিন। আমার নিজেরটা এখন অনেকে বলতে পারে যে এটা কিছুই না, কিন্তু একটা মেয়ে হয়ে এতটুকু এইখানে আজ পর্যন্ত আসা অনেক কঠিন আমার কাছে মনে শুনতে হয়। চাই সেই কষ্টের। কারণ কি আমার বলবো না যে আমি একজন উদ্যোক্তার ব্যবসার মধ্যে অনেক তফাৎ। আমি বলতে পারি যে আমি একজন ব্যবসায়ী, আমি উদ্যোক্তা না। কিন্তু আমি ভবিষ্যতে উদ্যোক্তা হব, কারণ যখন আমি নিজে একটা ক্রিয়েশন করে নিজের ডিজাইনের একটা শাড়ি তৈরি করব, সেটা হবে উদ্যোগ। আমি ব্যবসায়ী। আমি সিরাজগঞ্জের বিখ্যাত তাঁত পণ্য নিয়ে কাজ করি, বেলকুচি উপজেলা থেকে। আমার ছোট্ট একটা পেজ আছে তাঁতি রানী, ওইখানে আমার যেটা আমি পরে আছি এটা আমার উদ্যোগের শাড়ি। অনেক সুন্দর শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এবং সিঙ্গেল চুমকি ওড়না, গামছা নিয়ে এগুলো আমি আসলে কাজ করি। যেহেতু আহমেদ নাসির ভাইয়ের কথা বললেন যে একদম জিরো পুঁজি ছিল, আমি বলবো সেম আমারটাও। আমার কোনো পুঁজি ছিল না। আপনি একটা কথা বলেন না যে সততার সাথে কাজ করলে আসলে আপনার ইচ্ছা শক্তি থাকলে পুঁজিটার দরকার হয় না। আমি যখন এখন সবার কাছে গল্প করি, সবাই বলে কি পুঁজি ছাড়া কখনো ব্যবসা হয়? আমি বলতাম যে পুঁজি ছাড়া ব্যবসা হয় না। যদি ইচ্ছা থাকে আর আমার মতো পজিশনে বা সিচুয়েশনে থাকতা, অবশ্যই কিছু না কিছু করার তোমাদের ইচ্ছে জাগতো। আমি 2019 করোনার সময় থেকে আমি আমার ব্যবসাটা মানে আইডিয়াটা আসে। ব্যবসা চিন্তা আসলো কেন, এটা আগে বলেন। ব্যবসার চিন্তা আসলো, আমি একজন স্টুডেন্ট ছিলাম যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে থাকি, থার্ড ইয়ারে, তখন থেকে যেহেতু পড়ালেখা করতেছি, অনার্সে পড়তেছি। তখন কি আপনি ম্যারিড? না, আচ্ছা, আমি তখনও আনম্যারিড ছিলাম, অনার্স সেকেন্ড ইয়ারে তখন। তো আমি যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আমাকে তো আবার ঢাকাতে এসে জব টব কিছুই করতে দিবে না। তখন মনে হইতো কি যে বাবার কাছে প্রাইভেটের যে বেতন হয় তখন টাকাটা চাওয়া কেমন যেন লাগতো। আলহামদুলিল্লাহ আমার বাবা বা অন্যরকম একটাই আলহামদুলিল্লাহ আর্থিক সচ্ছলতা পরিবার আর কি, আর্থিকভাবে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের কাছে কেমন যেন লাগতো, লেখাপড়া করতেছি, আমার পরিচয়টা কি, বাবার কাছে টাকা চাইতে হয়। আর চাই না, কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে অনার্স করতেছি ম্যানেজমেন্টে, আমার মাস শেষে হলেও আব্বুর কাছ থেকে টাকা চাইতে হচ্ছে, আব্বু মাসের বেতনটা দিতে হবে। দেখা যাচ্ছে যে যখন আমি টাকাটা চাচ্ছি কেমন যেন লাগতো যে কবে হবে আব্বুর কাছ থেকে টাকা চাই, আমি বন্ধ করবো, ভালো লাগতো না। আব্বুর সাথে সাথেই দিত, কিন্তু আমার নিজের মধ্যে ভালো লাগতো না। পাশাপাশি আমি জবের চেষ্টা করতাম, আমাদের ইউনিয়ন পর্যায়ে যদি কোনো জবের কোনো থাকতো ওইখানে ট্রাই করতাম। কিন্তু দুঃখের বিষয় কি, যত আমি ভালো লেখাপড়া করে এক্সাম দেই হইতো না। উদ্যোক্তা হওয়ার এখান থেকে ভাবনা আসলো কিসের জন্য, ওইখান থেকে যখন আমি পরীক্ষা দিতাম তখনই বলতো কি হবে না, আমি ভাবতাম যে হবে, কিন্তু হবে না। যখন আমাকে রিজেক্ট করা হইতো, ওই যে আমার মনে একটা জেদ তৈরি হলো, আস্তে আস্তে জেদ তৈরি হচ্ছে কি করলে আমি একজনের সামনে যাব না। আমারও যে ভাইবা দিতে গেলে দেখা যাচ্ছে যে আমার যে মেধা তার থেকে তার মেধা আমি বলবো না যে খুব কিন্তু ওই যে পলিটিক্সের একটা ব্যাপার স্যাপার আছে, ওইটার জন্য আমার হইতো না। তখন থেকে আমার চিন্তা ভাবনা আসলো, করোনার সময় আমি বাসায় বসে থাকি, চিন্তা ভাবনা হলো কি করব। প্রথমে আমি যেহেতু ব্যবসা শাখা নিয়ে আমি পড়াশোনা করি, আমি তো জানি যে ব্যবসা করতে গেলে কি কি লাগে, পরিকল্পনা, ধৈর্য, শ্রম সবকিছুই। তখন ভাবতাম যে আমি আগে পরিকল্পনা করি, আমার কাছে, আমার একদম নিকটে কোন পণ্যটা সহজে আমি পাবো। ভাবলাম যে সিরাজগঞ্জের মধ্যে কোন পণ্যটা বিখ্যাত, আমি টাকা নাই তো কি হয়েছে, আমি আগে চেষ্টা করি, পরিকল্পনাটা করি। আমি ভাবলাম যে সিরাজগঞ্জের তো তাঁত পণ্য বিখ্যাত। এখন আমি যেহেতু বাবা মার একমাত্র মেয়ে, 3 ভাই, আমি ভাই বোনের মধ্যে হচ্ছে 3 নাম্বার, ছোট একটা ভাই আছে, আমি 3 নাম্বার। তো যখনই এটা আমার মনে হইলো তখনই আমি শুরু করলাম
তখন তো করোনা, ওইভাবে লকডাউন করতো, কিন্তু এই লকডাউনটাই হচ্ছে আমার জন্য সুযোগ হলো, আশীর্বাদ হয়েছে। কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ঢাকা শহরের মতো গাড়ি ঘোড়া বা অন্য রকমই ছিল না। আমি কি করলাম, যখনই আমার এটা হলো, আমার কিন্তু হাতে টাকা নাই, ওই যে যখন আব্বু প্রাইভেটের বেতন দিত তখন ওইখান থেকে হয়তো বা হাত খরচের টাকাটা দিত, ওইখানে জমাইতাম গাড়ি ভাড়ার জন্য, দেখতাম কোথায় কোথায় সোর্স আছে। আমি একদম প্রত্যন্ত রুট লেভেল পর্যন্ত গেছি যে কোথায় কারখানা আছে, ওইখানে আমি যাব। আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নেই, আমার কাছে মূলধন নেই যে আমি ওটা বিনিয়োগ করব পুঁজি হিসাবে। তো যখন আমি যাইতাম, যাওয়ার পরে দেখতাম এখানে শাড়ি তৈরি হয়, এখানে লুঙ্গি তৈরি হয়, আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম যে আমি সোর্স খুঁজবো। কারণ একটা জিনিস খুঁজতে গেলে তো পাওয়া যায় না। আর প্রথম যে হতো, মানুষ এরকম ভাবতো যে কি, তখন অনলাইন এরকম যে কাজ করা যায় অনেকে ভাবতো না, যদি বলা যায় তো কিরকম যেন অন্যরকম একটা বিশ্বাস করতো না, বা মোট কথা একদম গ্রাম পর্যায়ে যেটা দাম দেয় না। যখন এটা করলাম, আমি সোর্স খুঁজলাম, খোঁজার পরে হচ্ছে এভাবে দেখা গেল যে 6-7 মাস হচ্ছে আমার সোর্সটা খুঁজতেই লাগলো। অনেকে বলতে পারে যে কি করতেছে, টাকা পয়সা শুধু এখানে ওখানে যায়, কি করে। আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে কোনো প্রকার না ছিল না আমার কাজের প্রতি, কিন্তু আমার প্রতি বিশ্বাস ছিল যে অবশ্যই ভালো কিছু করতেছে। এখন আরেকটা কথা বলি, 6-7 মাস পর উপজেলা পর্যায়ে আমার একটা পরীক্ষা আসলো ভাইভাতে, দিতে গেলাম। অনেক আশা ছিল যে হয়তোবা এটা হবে, গেলাম দিতে। যে ইউনিয়ন পর্যায়ে যেহেতু হয়নি, উপজেলা পর্যায়েটা হবে, ওইটা দিতে গেলাম, ওইখানে সেম অবস্থা, মানে ওনাদেরই লিঙ্ক, ঠিক আছে, ওখানে হলো না। ওই দিন আমি এরকম সামনে বসেছিলাম, যখনই হলো তখন ডিরেক্ট যে হবে না আমার, আমি সোজা দাঁড়াইলাম, যেহেতু আমাকে যেতে বলতেছে, সোজা দাঁড়িয়ে বললাম যে আজকে এখান থেকে আমি যদি যাই চাকরির জন্য আসছিলাম, যেটা হইলো না, আমি দিয়েছি, এবং আমার কনফিডেন্স যে যতগুলো প্রশ্ন করা হয়েছে আমি পেরেছি, এবং এই চাকরিটা আমার যোগ্য বা আমি যোগ্য। তো হইলো না, এখানে পলিটিক্সের শিকার। তারপরে আমি ওখান থেকে উঠে বললাম যে আজকে এখান থেকে যাচ্ছি, চাকরির জন্য আসছিলাম, জীবনে এমন কিছু করব ইনশাআল্লাহ, চাকরি নিব না, চাকরি আমি দিব, এমন কাজ করব। মানুষ বলে রাগ ভালো না, কিন্তু আমার কাছে মনে হয় রাগ আর জেদ দুটার মধ্যে তফাৎ আছে। আমি ওই দিন জেদ করে ওইখান থেকে উপজেলা, ওইখান থেকে পরিষদ থেকে আমি বের হয়ে আসছিলাম। এখানে অনেকগুলা ভাইবা বোর্ডের স্যাররা ছিল, উপজেলার অনেকেই ছিল। 2000 এটা ইয়ার কথা বলছি, 20 শেষ 21 শুরুতে, কারণ আমি তখনও বিজনেস নিয়ে রিসার্চ করছি, আমি পণ্যের সোর্স খুঁজতেছি, আমার আসল সোর্স। শুরুটা হলো কিভাবে? এইভাবেই যখন আমি জেদ করে করলাম যে আমার কিছু একটা করতে হবে, এখন থেকে আমার ফোকাস চাকরির দিকে, আমি পিছনে ছুটবো না, সবটুকু সময় আমার ব্যবসার দিকে দিব। সবাই তখন ভাবলো, আশেপাশের মানুষ, যেহেতু আমি গ্রামে থাকি, লেখাপড়া শেষ করে কি কাপড় বিক্রি করবে, আমরা তো ভালো করে বলতেছি যে কাপড় বিক্রি করবে, এমন বলতো যে লেখাপড়া শেষ করে কাপড় বেচতেছে, সিরাজগঞ্জের ভাষায় যেটা বলে কাপড় বেচতেছে। এরকম আমার সামনে না বললে পিছনে বলে, অনেকে বলে যে এখন তো অনার্সের 3rd ইয়ার 4th ইয়ার ফাইনাল ইয়ার, এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করো। কিন্তু চাকরি বাকরির জন্য চেষ্টা করলে কি হবে, আমার তো হচ্ছে না। পরে আমি সোর্স খুঁজলাম, আমি একা মেয়ে হয়ে শীতের দিনে আমি আমার এখানকার হাটে গিয়েছি একা, বাসার লোকজন জানে না, আমি একা গিয়েছি হাটে একটা মেয়ে যাওয়া 2020-এর কথা 21-এর কথা, ও অনেক চাপ। আমি গিয়েছি এতটুক, মানে শুধু পুরুষ মানুষ, আমি বলবো ওইখানে গিয়ে আমার মনে হইলো যে হাট থেকে কোনো প্রোডাক্ট সোর্স করা আমার পক্ষে সম্ভব না। পরে আবারও আমি তাঁতিবাড়ি খোঁজ করলাম, এবং আল্লাহর রহমতে, আল্লাহ কি না পারে, আল্লাহ আমাকে এমন সোর্স দিল, হ্যাঁ চেষ্টা করতে হয়, খুঁজতে আলহামদুলিল্লাহ আমি সোর্স পেয়ে গেলাম ওইখানে। হ্যাঁ, তাপ পেয়ে গেলাম, যে এমন যে আমাকে টাকা না হইলে আমাকে প্রোডাক্ট দিবে। তার কথা কি জানেন, সে আজকে আমাকে মেয়ে বানিয়েছে, বলে এটা আমার মেয়ে। তখন থেকে আমাকে বলে কি যে আমি তোমাকে বিশ্বাস করতেছি, আর তোমার প্রতি আমার অনেক সম্মান আসে। সে কিন্তু আমার বাবার বয়সী, বলে কি যে তুমি একটা মেয়ে হয়ে যে তুমি কাজ করতেছো, এটা আমার কাছে অনেক গর্ববোধ লাগে। এই জন্য তোমাকে আমি সাপোর্ট করবো। তোমার যদি টাকা নাও থাকে, তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাও, টাকার জন্য তোমার প্রোডাক্ট আটকাবে না। শুরুটা ছিল এরকম, আলহামদুলিল্লাহ। এখন আপনি মাসে লাখ টাকা সেল করেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা হয়েছে আসলে যখন আমার দেখা যাচ্ছে যে উনি তো আমাকে এটা এলাও দিল যে শাড়ি যদি লাগে তুমি আমার কাছ থেকে নিবা। যখন যে বললাম কোথায় লুঙ্গি তৈরি হয়, কোথায় হচ্ছে শাড়ি তৈরি হয়, এটা আমি নলেজে রাখতাম। হাতে স্মার্টফোন ছিল, তখন আমি ছবি তুললাম যে কোথায় কি পাওয়া যায়। আমি লুঙ্গির একটা পোস্ট দিলাম আমার ওইখানে,
পোস্ট দেওয়ার পরে অনলাইনে পোস্ট দিলাম, সবাই দেখলো যে না এটা, তখন আমার হচ্ছে এক থান লুঙ্গির অর্ডার আসে, যেটা হচ্ছে 700 টাকা, এক থান লুঙ্গি 700 টাকা। তো 700 টাকাটা আমি হ্যাঁ ওটা দিয়ে শুরু। আমার হাতে কিন্তু টাকা ছিল না তখন, আমি ওই যে বললাম না জমানো কিছু টাকা ছিল, 700 টাকার অর্ডার নিয়ে আমি ওখান থেকে কিছু প্রফিট করেছিলাম। যখন ওই টাকাটা প্রথম দিন আমার হাতে আসলো, আমার যে এত ভালো লাগলো যে না হোক কিছু অন্তত লাভ হয়েছে, আমি যে এতটুকুই করতেছি আমার অনেক ভালো লাগতেছে। এখন ওই আপুটা হাতে পর বলতেছে যে আপু আপনার লুঙ্গিগুলো অনেক ভালো ছিল, একদম কম প্রফিট করেছিলাম, আমি লাভ করেছিলাম। আপুটা এখন আমার রিপিট কাস্টমার। সেই 700 টাকা দিয়ে আমার শুরু, এবং সেই সাথে ওই যে আমি বললাম না সোর্স ছিল আমার, টাকা না থাকলে কি হবে, আমি আমার পরিশ্রম, সততা এবং কমিটমেন্টগুলো আমার কাস্টমারের কাছে আমি ঠিক রেখেছি। এবং আমি এটা বলতে চাই, আমি যখন এটাই করলাম 15তম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করে নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে, তখন আপনার যে ভিডিওগুলো আসতো এগুলো দেখে আমি অনেক অনুপ্রেরণা পেতাম যে না আমাদের ইন্সপিরেশন করার জন্য অন্তত একজন আছে। আমি যত আড়ালে থাকি না কেন অবশ্যই কেউ না কেউ আমাদের জন্য আসি। পরে দেখলাম যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এখানে একটা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু খরচ করতে হয় না। তখন দেখলাম যে এখানে সময় দিতে হবে। রেজিস্ট্রেশন করলাম, 90 দিনের যে সেশন চর্চা ছিল সেখানে একটানা শুরু করলাম, সবার সাথে পরিচিত হলাম। আমাদের বর্তমানে যে জেলা অ্যাম্বাসেডর বন্যা পারভেজ, তারপরে হচ্ছে জেলা সমন্বয়ক আমাদের মানিক রাজ ভাই, ওনাদের সাথে পরিচয় হলো। ওনারা অনেক সাপোর্ট করেছে যে আপু আপনি এগিয়ে যান, যে আপনি 90 দিনের যে স্যারের সেশন চর্চাগুলো আছে এগুলো কন্টিনিউয়াসলি করেন, এবং আমাদের যে সেশন চর্চা ক্লাসগুলো থাকে আমি অ্যাক্টিভ থাকতাম, এবং ওইখানে আমি হোস্টিং এর দায়িত্ব করতাম। ভেরি গুড। এই যে আপনি এখানে শিখলেন, যদি আপনাকে বলা হয় কোন 3টা পরিবর্তন আপনার জীবনে এসেছে, আমি যদি বলি সেটা হবে আমার সাহস বেড়েছে। যে আমি যখন আমার কিছু ছিল না তখন আমি পেরেছি, একটা রাস্তায় হেঁটেছি, আমার সাহস বেড়েছে। আর রিসেন্টলি আমার বিয়ে হয়েছে 2 মাস গত। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ, আজকে যে এখানে আসছি সর্বোচ্চ ক্রেডিট হচ্ছে আমার হাজবেন্ডের। আর বন্যা পারভেজ আপু বলেছে আপু আপনার হাজবেন্ড যতটুকু করেছে আমার মনে হয় না যে আপনি আর কখনো আটকাবেন, কারণ সেই সিরাজগঞ্জ থেকে 150 কিলোমিটার এসে আমাকে এখানে নিয়ে আসছে বাইক ড্রাইভ করে। আমি সর্বোচ্চ ক্রেডিট আজকে যে পর্যায়ে আপনার সামনে আসছি আমি বলবো যে সর্বোচ্চ ক্রেডিট ওর। আর আমি মনে মনে ভাবতাম একা যেতে পারতেছি না, আল্লাহ যেন এমন একজনকে আমার জীবনে পাঠিয়ে দেয়, সে যেন আমাকে গুরুত্ব দেয়, আমার কাজকে ভালোবাসে, মনে করে যে না একটা মেয়ে হয়েছে এই জিনিসটা করতেছে, এই জিনিসটা। আর হচ্ছে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে মেয়েদের দুর্বলতা। অনেকে ভাবে যে মেয়েরা কিছুই করতেছে না, লেখাপড়া শেষ করেছে তো কি হয়েছে, বসে থাকবে কেন। আমি অনেক মেয়েকে বলি নিজেকে ছোট করে কখনোই দেখবা না, তোমার মধ্যে কি সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা তুমি নিজেও জানো না। অনেকে বলে যে আপু আমারে দিয়ে হবে না। গতকাল এক আমার বেলকুচি উপজেলা এক আপু নতুন 26তম ব্যাচে যুক্ত ছিল, 26তম ব্যাচ তো শেষ হওয়ার পর্যায়ে, তখন বলতেছে আপু আমার মনে হচ্ছে এখানে সেজন চর্চা ক্লাসে আমি মনে হয় এখানে সর্বোচ্চ একদম মানে কিছুই মনে হয় পারবো না, একদম নতুন। তখন বললাম আপু নিজেকে কখনো ছোট করে দেখবেন না, আপনার মধ্যে কোনো না কোনো সুপ্ত প্রতিভা আছে, আপনি এগুলোই করেন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি শুনবো আরো গল্প, আপনি কিভাবে সেলটা বাড়ানোর জন্য কি কি টেকনিক অবলম্বন করেছেন, আপনার স্বপ্ন এবং আপনার জীবনের কোনো ভুল বা দুঃখের কথা আমরা শুনবো। তার আগে আমি একটু আমাদের ভাই আর একজন যিনি ঢাকায় বাসিন্দা আহমেদ নাসির, যিনি আমাকে বলেছেন যে তার কোনো মূলধন লাগে নাই ব্যবসা শুরু করার জন্য, আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো ব্যবসা করছেন, একটু পেছনের গল্পটা শুনতে চাই। জি স্যার, আমার শুরুটা হচ্ছে যখন করোনার সময়টা ছিল তখন হচ্ছিল যে আমার ভার্সিটি অফ ছিল 2টা বছর, কিন্তু আমি ন্যাশনালে যেহেতু পড়ি, প্রাইভেট ভার্সিটিগুলো চালু ছিল কিন্তু ন্যাশনালে যেহেতু ওইটা অফ ছিল, অফ থাকার কারণে বাসায় বসে মানে বাসায় ছিলাম। বাসায় থাকার পরে আমার আব্বু কিন্তু বাইরে থাকে মাশাআল্লাহ, আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো, কিন্তু আমার আম্মু একটু মানে বলতো যে অনেকে দেখতেছে কিছু করতেছে, অন্য ভাবির ছেলেরা এখানে চান্স পাইতেছে ওইখানে চান্স পাইতেছে, মানে এগুলা শুনতে হইতো মানে এগুলা শুনতে হইতো। তারপরে আমি তাও চেষ্টা করতাম, এমনকি আমি বিভিন্ন জায়গায় প্যাকেজে যে সেলসম্যানের জবটা করে না ওই রমজানে যে অফারে ওইগুলাও করতাম, কিন্তু এগুলোর তো ফিউচার নাই, এগুলো তো 1 মাসের জন্য শুধু। পার্মানেন্ট হইতে গেলে ওইখানে যারা হচ্ছে যে অভিজ্ঞ তাদেরকে নিত, কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতাটা নাই। তো আমি এরকম দেখা দেখি ফেসবুকে, শুধু তখন তো করোনার সময় শুধু বাসায় বসে থাকা, আর তো কোনো কাজ নাই, বাসার থেকে বের হওয়ারও কোনো সুযোগ নাই। তো তাও আমি ফেসবুক করতেছিলাম, ইনস্টল করতে। ফেসবুকে যে বিজনেস হয় ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না তখন। তো আমি দেখতাম যে আমার যে ভার্সিটির টিচার ছিল কলেজ লাইফে, তারও জবটা চলে গেছে তখন।
তো সে তখন দেখতাম যে উনি মধু সেল করতেছে, ফেসবুকে মধু পোস্ট করে সেল করতেছে। আমি কই স্যার দেখি এখন তো হয়তো জব চলে গেছে, হয়তো এটা মানে উনি কিন্তু ওনার পরিস্থিতির শিকার হয়ে ওইটা করতেছে। হ্যাঁ, তখন আমি স্যারের কাছে গেলাম যে আসলে এটা দেখি কিরকম কি একটু দেখি। মানে আমার স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল যে না, স্যার কোনোদিন খারাপ জিনিসটা সেল করবে না। তো আমি স্যারের একটা ছোট্ট একটা শোরুম ছিল, মানে একবারে ছোট, হয়তো 1-2 হাজার টাকা ভাড়া হবে ওরকম। তাও করোনার যখন একটু অনুমতি ছিল বের হওয়া, তখন বের হইতে পারছি যখন, তখন গেছি স্যারের ওইখানে। তো দেখতাম যে স্যারের মধু, তারপর হচ্ছে যে ঘি, তারপরে বাটার, অল্প অল্প স্বল্প পুঁজি, ওনারও কিন্তু ওইরকম পুঁজি ছিল না, অল্প পুঁজি ছিল। ওনার পুঁজিটাও ছিল ওইরকম সততা, তো ওইরকম ওই সাপোর্ট ছিল যে তুমি সেল করো, আমি ওইটা ব্যাকআপ দিব। তো আমি স্যারের সাথে আলাপ করতেছিলাম যে স্যার আপনি তো দেখতেছি মাশাআল্লাহ শুরু করছেন, তো আমিও তো স্যার বাসায় বসে আছি। তো আমি জাস্ট 1 ঘন্টা স্যারের কথা শুনলাম। আমার যে ভার্সিটির টিচার ছিল, এখন হচ্ছে বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ, এখনো উনি আমাকে বলছে তুমি পারবা, যাও। আমি বলতে স্যার অনেক ভয় লাগতেছে। তা বলছে তুমি তোমার সব রকম, উনিও কিন্তু আমাদের নিজের বলার মেম্বার, উনিও 15 সাল থেকে। তো বলছে যে একজন যেহেতু যাচ্ছ, তুমি আমাদের অল ইন ওয়ান মার্কেটকে প্রেজেন্ট করতে পারবা ইনশাল্লাহ, যাও। তখন হচ্ছে যে আমি বলি স্যার এগুলা কিভাবে কি করবো, এগুলা আগে নিজে দেখলাম যে জিনিসগুলা কেমন, আমি খেয়ে দেখলাম, টেস্ট করে দেখলাম, তারপরে মধুটা, তারপরে ঘিটাও টেস্ট করে দেখলাম যে মাশাআল্লাহ সবকিছুই ভালো, বাসার জন্য নিলাম। তো ভাবলাম যে এগুলা নিয়ে মোটামুটি শুরু করা যায়। কিভাবে শুরু করবো স্যার, প্রসেসিংটা একটু স্যারের থেকে শিখলাম। ওকে। তো আমার সাথে আরেকটা বন্ধু গেছিল, ও কিন্তু শিখতে গেছিল মানে কিভাবে বিজনেসটা করবে, কিন্তু ও কিন্তু অনেক কোশ্চেন করতেছে, মানে স্যারের কথাটা মনোযোগ দিয়ে না শুনে ও অনেক কোশ্চেন করতেছিল, মানে ও আমার বন্ধু। তো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তো শোনার পর কি হলো, মাথায় ব্রেনে নিলাম কথাগুলো যে কিভাবে কি করতে হবে, আমি চেষ্টা করে দেখি, পরেরটা পরে দেখা যাবে। তো স্যারে আমাকে যেভাবে দিল যে ফেসবুক আইডি লাগবে, ফেসবুক পেজ লাগবে, তারপরে প্রোডাক্টের যে একটা লিস্ট আছে ওইরকম ভাবে ছবি, সুন্দরভাবে ছবি তুলে পোস্ট করতে হবে। তো ওইভাবেই শুরু করলাম। তো স্যার বললো, স্যারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, আমার প্রতি স্যারের একটা বিশ্বাস ছিল যে তুমি পারবা। তো স্যার আমাকে কনফিডেন্টলি বললো তুমি শুরু করো, আসলে যে তোমার বন্ধুটা আছে ও ও হয়তো বা বেশি দিন টিকবে না, কিন্তু আমাকে মনে হয়েছে যে তুমি আল্লাহর মধ্যে পারবা তোমার। কারণ আমি কলেজ লাইফে স্যার আমাকে, তো স্যাররাই কিন্তু বুঝতে পারে যে ছেলেটা কেমন। হ্যাঁ, তো স্যার বললো যে আজকে থেকে তুমি আমার বিজনেস পার্টনার, তোমার কোনো পুঁজি লাগবে না, তোমার কোনো বাসার থেকে একটা পয়সা আনতে হবে না, কিন্তু আমার একটা সৎ একজন বিজনেস পার্টনার দরকার, যে আমাকে সব রকম সাপোর্ট করবে, কাজে সব রকম হেল্প করবে। ওই বিশ্বাসটা ওই কলেজ লাইফ থেকে আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু ওই সততাটা কিন্তু স্যার খেয়াল করছিল যে না ছেলেটা। স্যার বলতো যে আমি কখনো দেখি নাই যে তুমি ফার্স্ট বেঞ্চ ছেড়ে পিছনে বেঞ্চে যা গল্প করছো বা কারোর সাথে কিছু বলছো, ওই বিশ্বাসটাই অর্জন করছো। হয়তো বা আল্লাহ এটা রিজিকে লিখে রাখছে, তাই হয়তো বা না, অলওয়েজ আমি বলি সবসময় ওইটাই সততা, বিশ্বাসযোগ্যতা, আপনার পরিশ্রম আপনাকে বলতে হবে। জি স্যার, জি স্যার, আপনার কথাগুলো তারপরেই কিন্তু তো শুরু করার পরে বললাম যে স্যার ঠিক আছে আমার, তারপর বলা যে ডেলিভারি চার্জটা, তখন তো ওইটা ছিল না, যে এখন তো আমরা আল্লাহর মধ্যে সবকিছুই ক্যাশ অন ডেলিভারিতে দিই। তখন কিন্তু ওই শুরু তো সবাই কিন্তু বিজনেসটা তখন শুরু করছিল, অনলাইন বিজনেসটা মোটামুটি আর কি, তখনই কিন্তু উদ্যোক্তাটা বেশি তৈরি হয়েছিল। তখন ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স দিবে, কাস্টমার অর্ডার কনফার্ম করবে, এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল না। কিন্তু যখন দেখলাম যে মাশাআল্লাহ আমি পোস্ট করতেছি, আল্লাহর রহমতে সবাই নক করতেছে, প্রাইস জিজ্ঞেস করতেছে, কিন্তু আমি ওই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই যে আমার থেকে তারা নিবে, ওই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই। আমি যথেষ্ট চেষ্টা করতেছি, গ্রুপগুলোতে সময় দিচ্ছি, নিজের বলার মতন গ্রুপ নিয়ম মেনে। আমার পোস্ট শুধু ডিক্লাইন খাইতো, কেন ডিক্লাইন খাইতো আমি বুঝতে পারতাম না। তখন আমি জিজ্ঞেস করলাম, আমি তো আসলে রেজিস্ট্রেশনই করি নাই বা ওইরকম ভাবে নিয়ম মেনে পোস্ট করতেছিলাম না। তখন আরো নিজের বলার মতন ভাইরা যারা আছে তাদেরকে নক দিলাম, তারা আমাকে সুন্দরভাবে বুঝাই দিল, তো অ্যাড হইলাম, নিজের বলার মতন ওই পোস্ট করতেছিলাম, তারপরে আরো গ্রুপগুলোতে পোস্ট করতেছিলাম। আল্লাহর রহমতে আসলে কি বলবো, আমি মানে হতাশ হয়ে গেছিলাম পোস্ট করতে করতে, এত অ্যাক্টিভ থাকতেছি, সবাই প্রাইস জিজ্ঞেস করে কিন্তু কেউ নেয় না। তো 6টা মাস চলে গেল। মজার ব্যাপার হলো আমার প্রথম একটা অর্ডার পাইছি, কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, আমরা হিসাবটা ভুল করে ফেলছি, 50 টাকা ওটা লস হয়ে গেছে ওই অর্ডারে। কিন্তু তখন ওইটা ডেলিভারি করছি, আমার থেকে দিছি, যে বিজনেসে দিছি, তখন তো আমার কোনো ইয়া ছিল না, প্রসেসটা শেখা হয়ে গেল। হ্যাঁ, প্রসেসটা শেখা হয়ে গেল। না, বললাম যে এমনি পাঠাই, কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করলো, কিন্তু উনিও তো বুঝতে পারে না যে আমি লস খাইছি, কিন্তু আমি তো ওইটা বলতে পারি না। যেমন আমার যেটা সেল হইতো, আমি তো ওইটা আমার ক্যাশে রাখতে হইতো, যে এটা আমার সেল হইলো বা আমার লাভটা আমি নিতে পারতাম ক্যাশ থেকে, যেহেতু আমার কোনো মুনাফা নাই। তো এটার সিস্টেমটা এমন ছিল যে মনে করেন শোরুমে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি সেল করলাম, লাভটা ওইটা আমি বিজনেসের ক্যাশে রাখলাম, আর যেটা আমার লাভ হইলো আমি ওইটা রাখলাম, আর যেটা
কেনার দাম ওইটা আমি ক্যাশে রেখে দিলাম, এরকম সিস্টেমটা। তো এরকম করতে করতে আল্লাহর রহমতে 6 মাস চলে গেল, আমি মিনিমাম মনে হয় না 6টা অর্ডারও পাইছি। মানে সফলতা তো আমি দেখতেছি না। এদিক দিয়ে আমার ফ্যামিলি বলতেছে আসলে এগুলা দিয়ে হয় না, এগুলা হয়তো পার্ট টাইম জবের মতন এরকম। তো বন্ধু বান্ধবটা শেয়ার করছি, তারা তো অনেক হাসাহাসি করতেছে যে আসলে কি বন্ধু, তোমার বাবা বিদেশ থাকে আর তুমি এদিক দিয়ে মধু ঘি বেচো, এগুলা বেচো। কিন্তু আমি চাইতাম যে আমার একটা নিজের একটা পরিচিতি থাকুক, এই পরিস্থিতিতে যাতে আমার ফ্যামিলি, তারপরে আমার বাবাও যাতে গর্ব করে বলতে পারে আমার বাবা, আমার ছেলে একজন উদ্যোক্তা, তিনিও একজন বিজনেসম্যান। কিন্তু আমি চাইতাম নিজের একটা পরিচয় হোক, আমিও পড়ালেখাটা শেষ করি, তারপরে হয়তো বা আমার বিজনেসটা কিভাবে বড় করতে পারবো আরো, তখন আমি ইনভেস্ট করার দরকার হইলে তখনও করবো। তো এখন পর্যন্ত কিন্তু আমার কোনো ইনভেস্ট করা লাগে না আল্লাহর রহমতে। যেটা মুনাফা আসছে ওইটা থেকে আমি চলতেছি, ওইটা থেকে আবার আরেক জায়গায় ইনভেস্ট করতেছি। কিন্তু আমি যে বাসা থেকে আনবো বা আমার যে নিজের থেকে বাবার থেকে চাইতে হবে, ওইটা কিন্তু আমি এখনো পর্যন্ত করি নাই। তো তারপর হলো যে 6 মাস পর আল্লাহর রহমতে আল্লাহ হয়তো আমার দিকে ফিরা চাইছে, বা আল্লাহ একটা চেষ্টা, যাতে আপনার একটা কথা, তখন এর ভিতরে কিন্তু আমি আপনাদের একটা সম্মেলন হয়েছিল, করোনার পর যে সম্মেলনটা হয়েছিল ওইটাতে আমি গেছিলাম। যাওয়ার পর আপনাকে ফার্স্ট তখনই চিনতাম, নাম শুনতাম, কিন্তু আপনার কথাগুলো আমি অনেক মনোযোগ সহকারে শুনছিলাম। যে আসলে আমার পার্টনার বলছিল এই যে সেই ইকবাল ভাই যাই স্যার, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, শুধু আপনাকে দেখার জন্য মানে ওই ইয়াতে গেছিলাম, ওই প্রোগ্রামটায় সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। তো আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। তারপরে আমাদের আইমান সাদিক ভাইয়া, তারপরে আরো সোলাইমান সুখন, ওনাদের বক্তব্যগুলো শুনলাম। যে আসলে আমি ওনাদের বক্তব্যগুলো শুনলে কি হয়, মানে মানে একবারে চাঙ্গা হয়ে যায়। জি, তারপর থেকে 6টা মাস কষ্ট করার ফলে তখন দেখতেছি আল্লাহর রহমতে প্রতিদিনই 1-2টা করে অর্ডার আসতেছে। এইরকম আমি দেখতেছি পোস্ট করতেছি, আর আমি ছবি তুলতে অনেক আলছামি করতাম, যে ছবি তুলতাম না। আমি বুঝতেছি আমার কোনগুলোতে সমস্যাগুলো খুঁজে বের করছি। যেমন ছবি তুলতাম না, ভিডিওগ্রাফি করতাম না, একই ছবি বারবার ছাড়তাম। ফেসবুকই তো আমাকে বলবে যে কি হলো, একটা ছবি বারবার ছাড়তেছে, কালকে পোস্ট করলাম বা পরশু দিনের পোস্ট আবার ওইটা কপি করে ছাড়তেছি, এইগুলা ভুলগুলা করতাম। তা আমার এই ভুলগুলাই থেকে শিক্ষা নিয়ে আমি অনেক রিসার্চ করতাম। যে আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট, তো আল্লাহর রহমতে পড়ালেখাটাও কিন্তু আমার অনেক হেল্প দিছে। আমার অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তো পাশাপাশি তো আমি ভুলগুলো খুঁজে বের করার ফলে আমার একটা আল্লাহর রহমতে একটা প্রতিদিন দেখতেছি 1-2টা করে অর্ডার আসতেছে। পেজেও রেগুলার অ্যাক্টিভ ছিলাম, পেজে আমি হয়তো মাসে 1-2টা পোস্ট করছি এরকম। পেজে যে অ্যাক্টিভ থাকলে যে আসলে লাইক কমেন্ট উঠতো না, তো আমি ভাবতাম যে হয়তো ওইরকম না, কিন্তু মানুষ যে আমাকে ফলো করতেছে দেখতেছে ওইটা খেয়াল করতে পারতাম না। তো খেয়াল করার ফলে আল্লাহর মধ্যে দেখতেছি প্রতিদিন 1-2টা করে অর্ডার আসা শুরু হয়েছে। এরকম শুরু হইতে হইতে এগিয়ে আসলাম। তো আমাদের মানে অল ইন ওয়ান মার্কেট একটা রুলস হচ্ছে যে মানে আমরা যেটা স্যারের থেকে যেটা শিখলাম, যে আসলে আমাদের পুঁজিটাই হচ্ছে সততা, যে সততা নিয়ে আমরা এগিয়ে যাব। আর আমরা হচ্ছে যে নিজেরা উদ্যোক্তা যেহেতু হয়েছি, আরো মানুষকে উদ্যোক্তা তৈরি করব, যেটা আপনার কথার সাথে অনেক মিলে। যেমন আপনি বিনা পুঁজিতে ট্রেনিংটা দেওয়ান, আমাদেরকে উদ্যোক্তাদের আরো হেল্প করেন। আর আমাদের অল ইন ওয়ান মার্কেটের লক্ষ্যটা হচ্ছে যে আমরা নিজেরা উদ্যোক্তা হব, আর অন্যদেরকে যতটা হেল্প করা দরকার, বেকার থেকে যতটা হেল্প করা দরকার অন্তত কিছুটা করুক, হাত খরচটা অন্তত চালাক, ওইটার লক্ষ্যে কাজ করে যাই। আর জিনিসটা যেহেতু খাঁটি, ওইটার সোর্সিংটা আমরা একবারে মাঠ পর্যায়ে থেকে করি যতটা। আর আমরা আগে আমাদের হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন, সিরাজগঞ্জের আমাদের নিজস্ব কারখানা আছে। মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের ঘিটাই নিজস্ব প্রোডাকশন, ক্রিমের ঘি, সরের ঘিটা। তো আল্লাহর রহমতে একটা সেল আপডেট বলি, ঘিটা কিন্তু শীতকালে বেশি সেলটা হয়। গত শীত সিজনে আমাদের প্রতি মাসে 30 থেকে 35 মন ঘি সেল হয়েছে আল্লাহর রহমতে। বাংলা ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট, নাম বলতে চাই না, আল্লাহর রহমতে আমাদের থেকে ঘি নেয়। তো নিজস্ব আগে যখন পাইকারি আনতাম অন্যদের থেকে, ওইটা কিন্তু লাভবান হইতে পারতাম না। যখন নিজেরা কষ্ট করে সততার সহিত এগিয়ে যে আমরা ইনভেস্ট, ওই যে আমাদের যেটা লাভ থাকে ওইটাকে আমরা পুঁজি বানায় আরেক খাতে লাগে। আপনার কথা থেকে একটা জিনিস আসলো শিক্ষণীয় সবার জন্য, সেটা হচ্ছে যে হাল ছেড়ে দেওয়া যাবে না। 6 মাস ধরে আপনি সেল পান নাই, কিন্তু আপনি আলটিমেটলি ধরে রেখেছেন বলে সেলটা এসে, এটা একটা দারুণ শিক্ষণীয় ব্যাপার। আমি যেটা বলি সবসময় লেগে থাকতে হবে। জি স্যার। কিন্তু আপনি এই ব্যবসাটা বাড়ানোর জন্য বা বিজনেসটাকে ধরে রাখার জন্য একটু পিছনে ফিরে তাকালে মনে হয় যে আপনার কি কোনো ভুল ছিল, কোথাও কোনো ভুল ছিল যেটা এখন মনে হয় যে ভুলটা করা উচিত হয়নি?
আমার আরেকটু মনে হয় কষ্টটা আরেকটু বেশি করলে ভালো হইতো, যেমন কষ্টটা হয়তো আমি তখন এখনকার তুলনায় মনে হয় যে তখন কষ্টটা আরো একটু বেশি করলে। বলছিলেন আপনি আলসেমি করতেন। আলসেমি করতাম, কাজ করতাম, মানে আসলে এটা আসলে একটা অভ্যাসের কারণে হয়েছে। যখন আমি আসলে অনেক আদরে ছিলাম, তো বাবা মায়ের অনেক আদরে থাকে, কি হয় ওই একটু আলসেমিটা থেকে যায়। তো আমার মনে হয় তখন যদি আরেকটু কষ্টটা বেশি করতাম, আমি যদি কাস্টমারকে আরেকটু বিশ্বাস করে একটু রিস্ক নিতাম আর একটু বেশি, তখন রিস্কটা নিলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি হয়তো বা সেলটা বৃদ্ধি পাইতাম। কিন্তু আমি যখন নিজে ভুলটা করছি, অন্যদেরকে কিন্তু আমি ওই ভুলটা থেকে শিক্ষা দিই, যে অন্যদেরকে মার্কেটটা তৈরি করে দিই, যে আমি অন্যদেরকে নিয়ে বসি, যে যারা নতুন উদ্যোক্তা হইতে চায় তাদেরকে নিয়ে বসি। ফার্স্ট অফ অল বলি যে ইকবাল বাহার জাহিদ স্যারের কোর্সটা রেগুলারলি করা। আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে আমাদের এই কোর্সটা করে? আমি অনেক সাহস পাইছি আপনার কথাটা শুনে, আপনার বক্তব্যগুলো শুনে, আপনার লেখাগুলো তো আমি সবসময় পড়ি, নিজেও শেয়ার করি, করে লিখে যে ইকবাল বাহার জাহিদ স্যার। ভালো মানুষ যে হইতে হবে, ভালো মানুষ যে হইলে যে আল্লাহ উপরে থাকলে, আল্লাহ যদি একটা সাপোর্ট করে, কোনখান থেকে কি হয়ে যাবে ওইটা বলা যায় না। আর আরেকটা জিনিস শিখছি যে অন্যদেরকে উদ্যোক্তা বানাইতে হেল্প করবো। যেমন আপনি বিনা পুঁজিতে আমাদেরকে কোর্সটা করেন, আপনি কত কষ্ট করে, ব্যস্ত মানুষ, ব্যস্ততার ইয়াতেও আমাদেরকে, তো আমিও এরকম সিস্টেমটা চালু করছি যে বিনা পুঁজিতে আমি আল্লাহর রহমতে একটা নিউজ বলি স্যার, আমি 100+ মানুষকে যারা একটা অর্ডার অন্তত পাইছে উদ্যোক্তা বানাইছি, বেকারত্ব থেকে তাদেরকে উদ্যোক্তা বানাইছি, 100+ হবে। কিন্তু এটা আমি আরো অব্যাহত রাখবো, আমার এটা স্বপ্ন যে আমি আরো বড় করব। আরেকটা ব্যাপার বলি স্যার, আমাদের স্যার আল্লাহর রহমতে এখন 4টা শোরুম আছে। তো আমি আমাদের শোরুমগুলো সকল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দিছি, তারা তাদের মতো লাইভ করতে পারবে, তারা তাদের মতো ছবি তুলতে পারবে, যত ধরনের হেল্প দরকার তারা সবকিছু করতে পারে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চায়, যারা পাইকারি নিতে চায়, তারা এসে দেখে শুনে সবকিছু যাচাই বাছাই করে চ্যালেঞ্জ সহকারে আমাদের থেকে পণ্য নিতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। আমরা আপনার স্বপ্নের কথা শুনবো। জি স্যার। ফাইনালি আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি আবারও আসমানে আপনার কাছে আসতে চাই, যে কোনো ভুলের কথা মনে পড়ে বা কোনো হতাশা জীবনে? আমার জীবনে যদি বলেন ভুল, তাহলে আমি বলবো যে সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে এই মাঝে মাঝে যখন ডিপ্রেশনে চলে যেতাম। কারণ আমার কষ্টটা তো শুধু আমিই জানি, আমি কি পরিশ্রমটা করতেছি একা হয়ে। কারণ আমার পাশে কেউ নাই বলতে গেলে আমি তো কারোর কাছে বলতেছি না যে আমাকে এই কাজটা করো বা এই কাজটাতে হেল্প করো। আর সবসময় আপনার কথাগুলো আমি মাথায় রাখতাম, নিজের কাজ নিজে করো, অন্যের ভরসায় থেকো না। আমি নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করতাম, যত কষ্টই হোক। তখন মনে হইতো কি যে হতাশ হয়ে যাইতাম। তখন আপনার ভিডিও সেশনগুলো আমি তখন দেখতাম, যে যখন আমি লেখাটা পড়ি তখন একটু একটুই হয়, যখন আপনার ভিডিওগুলো আমি শুনতাম, মাঝে মাঝে যখন অবসর সময় থাকতাম এমনি ভিডিও চালু করে দিয়ে রুমের মধ্যে বসে থাকতাম, আপনার কথাগুলো শুনতাম। যে হতাশ এমন একটা জিনিস, মানুষকে একদম ভেঙে চুরে একদম উপরে উঠে গেছে, একদম ঠাস করে নিচে ফেলে দিবে এরকম। তখন আমার মনে হলো আসলে হতাশ হওয়ার তো কিছু নাই, আমাকে চেষ্টা করে যেতে হবে। কারণ আপনার আর একটা কথা আমার মনে হয়, যখন নিজেকে একা লাগবে তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও। আমি তখন কি করতাম, রুমের দরজা জানালা লাগায় আয়নার সামনে দাঁড়াইতাম এবং নিজের সাথে কথা বলতাম যে হতাশ হচ্ছিস কেন, সময় দে, ঠিক আছে সময় দে, ইনশাল্লাহ পারবি। এতটুকু যখন এগিয়ে আসতে পারছি, কারণ আমি সোর্স খুঁজে পেলে কি হবে, আমার তো অর্ডার আসতে হবে। আর এদিকে আমার লেখাপড়াও শেষ পর্যায়ে। আরেকটা কথা বললেই না, যে বাবা মার যেহেতু একমাত্র মেয়ে ছিলাম, আব্বু অনেক ভালোবাসতো, একটাই মেয়ে, শুধু বলতো, আমি বলতাম যে আগে আমি বিয়ের সাথে আগে করবো না, লেখাপড়াটা শেষ হোক, মাস্টার্স কমপ্লিট হোক, তারপর আমি বিয়ে করবো। তো এর মাঝে আমি এত কিছু করতেছি, আব্বু জানে হয়তো বা কিছু না কিছুই করতেছে, পরিবারের সবাই বিশ্বাস ছিল, ওইরকম কোনো ব্যাড রিপোর্টও ছিল না। ওই হিসাবে আমি যে টুকটাক কাজ করি, এখানে ওখানে যাই, জানে যে এটা ওটা হয়তো বা কিছু একটা করতেছে। এখন সেই হিসাবে আমি হতাশ হতাম না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম। ওই যে আপনার কথায় যে কেউ আপনাকে প্রথম আপনাকে সাপোর্ট দিবে না, যখন দেখবেন যে আপনি একটু সফলতার রাস্তায় হাঁটতেছেন, তখন পিছনে মানুষ বলবে এটা তো কিছুই না, আমরা শুরু করলে আমরাও পারবো। কিন্তু মনে মনে আমার তখন মনে হয় কি, যে এটার ভিতরে আমি কত রকমের হতাশার ভিতর দিয়ে গেছি, আমার কত রাত যে আমি নিজে কান্না করছি, সেটা আমি বলতে বুঝাইতে পারবো না। আর আপনার ভিডিওগুলো যখন আমি দেখতাম, আমি মনে করতাম কি, স্যার যেভাবে বলতেছে, স্যার যেগুলো সেশনগুলো লিখছে, আমি ভিডিও সেশনগুলো হচ্ছে আমি নিজে করার চেষ্টা করতাম। ওইখানে আমি দেখতাম যে কেউ না কেউ কারো না কারোই দেখতাম যে আপনি তখন লিখছেন যে ভেরি গুড, অনেক ভালো করছে। এইভাবে যখন আপনি কমেন্টস গুলো করতেন না, আমার অনেক ভালো লাগতো, যে ভিডিওগুলো অনেক ভালো হয়, আপনার ভয়েস টোন সবকিছু কথা বলার আমার আরো অনেক ভালো লাগতো। আপনি ভালো কথা বলছেন, আপনিও ভালো কথা বলছেন। আমাদের এই ফাউন্ডেশনে অনেক মেয়েরা আছে যারা কাজ করতেছে বা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। আপনি সেল বাড়ানোর জন্য কি কি করেছেন বা তাদের জন্য কি বলবেন?
আমি সেল বাড়ার জন্য মূলত নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এটা বলবে যে এটা কোনো মিথ্যে কথা বলতেছে, মিথ্যে কথা না। আমার সেলের 80% নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আসে, আর বাকি 20% আমার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে আসে। কেন বলতেছি, যেহেতু আমি সিরাজগঞ্জে তাৎপর্য নিয়ে কাজ করি, আমি পাইকারিতে প্রোডাক্ট দিই। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন এখানে তো আমি বলবো যে সবাই ভালো মানুষ। আজ পর্যন্ত আমি বলবো না যে সবাই বলে যে অর্ডার নিয়ে আমাকে ঠকাইছে, টাকা দেয় না, এটা করে না, ওটা করে না। আর যাদের কাছে আমি প্রোডাক্ট দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো। আমি বলতে চাই যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যখন আমার অর্ডার আসে, কারণ পাইকারিতে তো কমে আসে না, দেখা যায় যে মিনিমাম 10, 20, 30 এরকম ভাবে অর্ডার আসে, 10, 20, 30 হাজার টাকার এইভাবে অর্ডার আসে, বড় বড় শোরুম থেকেই আসে। আমাদের সিরাজগঞ্জে তাৎপর্য তো বিখ্যাত। আর যেহেতু আমি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে, সেহেতু হাত বদল কম হয়, মূল্যটাও একদম হাতের নাগালে, তারা নিয়ে যেন বিজনেস করতে পারে এরকম। আর আমি যদি বলি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনটা আমি কি পেয়েছি, আমি বলবো যে এতগুলো মানুষের ভালোবাসার ভালো মানুষগুলোকে পেয়েছি। এখানে আমি খারাপ মানুষকে দেখি নাই। আমি এত এত প্রোডাক্ট পাঠাইছি, এটা কি বলবো, নিজের কাছে আমার হাজবেন্ডের কাছে যখন এখন আমি গল্প করি না, বলে কি তুমি কি পাগল কেন, যে তুমি কন্ডিশন ছাড়াই তুমি টাকা ছাড়াই তুমি প্রোডাক্ট পাঠিয়ে দাও, তাও আবার পাইকারিতে এত একটু টাকা, তুমি নাকি গল্প করো। আর আমি বলছি কি, শোনো, আমি যে এখানে প্রোডাক্ট দিই না, এটা হচ্ছে এমন একটা গ্রুপ, এখানে কেউ টাকা দিতে হয় না, একটা পয়সাও টাকা দিতে হয় না। এখানে আমাদের স্যার আছে ইকবাল বাহার জাই স্যার, আমি আপনার কথা ওর কাছে অনেক বলি, ভাই স্যারটাকে আমার সাথে আমাকে একটু দেখাই হতো। এখন আমি বলি, ওইখান থেকে যখন এখানে একটা গল্প আছে, আমি একদিন হচ্ছে এখান থেকে অর্ডার পাইছি, আপনার হচ্ছে 10,500 কত টাকা যেন সামথিং এরকম হবে। আমি আমার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, কাস্টমার জানে আমি কন্ডিশনে পাঠিয়ে দিয়েছি, সে কিন্তু নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সদস্য, আমিও তো ওই হিসাবে আমি পরিচিত, আমাকে বিশ্বাস করেছে যে আপু আমাকে ঠকাবে না এরকম। তার সাথে আমার কথা বলে এবং তার অ্যাক্টিভিটি দেখে আমারও মনে হয় না সে আমাকে ঠকাবে। এই জিনিসটা সবারই করা উচিত না, কিন্তু আমার ওই রকমের যে বিশ্বাস এবং এই গ্রুপটার প্রতি ছিল, এবং মানুষকে আমি চিনে ফেলেছি আসলে কে ভালো কে খারাপ। আমি প্রোডাক্টগুলো আমি নন কন্ডিশনে পাঠিয়ে দিয়েছিলাম, যে আমার বিকাশ চার্জটা, মানে আমি দেখি যে ব্যবসায় একটু যদি আমার বিশ্বাস করে যদি একটু হয়, নন কন্ডিশনে পাঠিয়ে দিয়ে উনি যখন রিসিভ করছে, রাইডারকে বলে টাকা নেবেন না, কই এখানে তো টাকার কোনো অ্যামাউন্ট বসানো নাই। তখন বলতেছে যে আপু কি দিয়ে কি, বললাম যে ভাইয়া আপনি আমাকে বিকাশে টাকাটা পে করে দিন। এত টাকার জিনিস আপনি এভাবে পাঠিয়ে দিলেন? বললাম যে আপনি আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আছেন, এবং আমি যে কততম ব্যাচ থেকে আছি ওই কততম ব্যাচ থেকে আছেন, এবং আপনার অ্যাক্টিভিটি অনেক ভালো। আর আমি দেখলাম যে আপনি আমাকে বলতেছেন যে প্রোডাক্ট আপনি অ্যাকসেপ্ট করে আমাকে জানাচ্ছেন, তার মানে আমাদের স্যারের শিক্ষা আমরা অবশ্যই গ্রহণ করতে পেরেছি। কারণ আপনি আমার প্রোডাক্ট নিলেন হাতে, আপনি 2 নাম্বারই করলেন না, আমি আপনাকে পাঠাইলাম, আমি আপনার কাছে 2 নাম্বারই করি নাই। তখন উনি আমার আজও রিপিট কাস্টমার, ঘুরে ঘুরে রিপিট কাস্টমার। কারণ আপনার 90 দিনের সেশন চর্চা থেকে ভালো মানুষ হতে একটা মানুষ বাধ্য, আমি বলবো বিশ্বাসী আসল, তারপর সচেতন থাকতে হবে। কিন্তু আমি বলতেছি না সবাই এরকম করেন, কিন্তু সচেতন থাকতে হবে, হ্যাঁ সিস্টেম অনুযায়ী যেতে হবে। আমিনা খাতুন নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চায়? আমি ওই যে বললাম না, এমন একটা পর্যায়ে যাব, যে কথাগুলো বলবেন হ্যাঁ এই ভিডিওটা তো থাকবে ইনশাআল্লাহ, দেখবো, এবং ওই রাস্তায় হাঁটতেছি। 10 বছর পর আমি এমন একটা জায়গায় থাকতে চাই যেদিন আমি দেখবো যে 10 জন মানুষকে আমি আমার সংস্থায়, আমি আমার তাঁতিরানি পেজে 10 জন না 100 জন মানুষকে আমি খাটাতে পারতেছি। নিজের আলহামদুলিল্লাহ নিজের এখন একটা শোরুম হয়েছে, নিজে পরিশ্রম করতেছি, সাথে আমার হাজবেন্ড আছে। আমি বলবো যে এমন একটা পজিশনে যাব যেখান থেকে আমি একদিন উঠে আসছিলাম, সেখানে যেন আমাকে নিয়ে কি করতে হয়। এখন আমি বলবো যে আমার সফলতা কি, একটা শোরুম হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো যে বললাম যে আমার পুঁজি নেই, যেটা থেকে আমি বিক্রি করেছি লাভবান হয়েছে সেটা আমি ইনভেস্ট করেছি, আমার আলাদা কোনো টাকা আমি জমা করি নাই, যেটা লাভ হয়েছে সেটাই আমি আমার ব্যবসায়িক কাজে খাটাইছি। এরকম করে করে আজকে আমি এই যে এতটুকু সফলতা অর্জন করেছি। আর আমি বলবো যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি এত অর্ডার পেয়েছি, কারণ 7 লাখ টাকা যখন আপনি বললেন সেল কিভাবে, এই গ্রুপের সময় দিয়ে, কারণ 80% সেল এই গ্রুপ থেকে, এটা মানে খুবই সেটার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সবার সাথে সম্পর্ক রাখা, কমিটমেন্ট ঠিক রাখা, নেটওয়ার্কিংটাকে ব্যবহার করা, কমিটমেন্ট ঠিক রাখা এবং সুন্দর সম্পর্ক রেখে সবার সাথে চলা, তাই তখনই আপনাকে সবাই চিনবে এবং অর্ডার দিবে। থ্যাংক ইউ আমিনা। আমি ফাইনালি আহমেদ নাসিরের কাছে আসছি, আপনার স্বপ্ন নিয়ে একটু শুনতে চাই, কোথায় দেখতে চাই নাসির নিজেকে? আমি চাই আল্লাহর রহমতে এখন আমার
100 জন প্লাস আমার প্রতিনিধি, আল্লাহর রহমতে অল ইন ওয়ান মার্কেট প্রতিনিধি পুরো বাংলাদেশে ছড়ায় আছে। কিন্তু ওইটা শুধু ছড়ায় রাখতে চাই না, আমি চাই প্রতি জেলায় যাতে অল ইন ওয়ান মার্কেটের একটা শোরুম থাকে। তারা যারা কাজ করতে চায়, যারা বেকার আছে, তারা যেন ওই জায়গায় গিয়ে, যেমন আমাদের ঢাকায় যেহেতু শোরুম, অন্যরা কিন্তু শোরুমে এসে লাইভ করতে পারে না, ভিডিও করতে পারে না, নিজের মতন করে ফটোগ্রাফি করতে পারে না, নিজের যে একটা শোরুম আছে বা ওইটা বলতে পারে না, কারণ তাদের তো ওইটা কাছে নাই। যারা ঢাকায় আছে তারা আমাদের শোরুমে এসে লাইভ করে, ভিডিও করে, নিজের একটা বলতে পারে যে না আমাদের একটা শোরুম আছে, আমরা সেখানে একটা কাজ করি। যে ওইটা কিন্তু জানতে চায় আসলে তুই তো বাসায় বসে বসে মোবাইল টিপস, তুই কি করস, এটা অনেকে বলে না অনলাইন যারা বিজনেস করে উদ্যোক্তা, ওইটা কিন্তু ধারণা। আমি চাই যে তারা যাতে বলতে পারে না আমাদের একটা শোরুম আছে, সেখানে গিয়ে যে দেখেন আমি ছবি তুলছি এখানে, এটা যাতে পরিচয়টা দিতে পারে। এটা আমার লক্ষ্য যে প্রতি জেলায় যাতে একটা করে শোরুম থাকে, সেখানে এক একজন করে মেইন প্রতিনিধি থাকবে আর সহযোগী প্রতিনিধি থাকবে, তারা ওইটা মেনটেন করবে। এটার ইয়াটা হচ্ছে যে যেমন আমাদের নিজের বলার মতন যেহেতু ৬৫ জেলায় যেহেতু প্রতিনিধি আছে, তারা কিন্তু অন্য যারা ডিস্ট্রিক্ট প্রতিনিধি তারা কিন্তু জেলা প্রতিনিধি তার অন্যদেরকে কিন্তু সহযোগিতা করে। ওইরকম একটা লক্ষ্য আছে, বড় স্বপ্ন এটা। জানি না সফল হবে কিনা, কিন্তু চেষ্টা করতেছি, যেহেতু আল্লাহর সফলতার দিকে নিয়ে যাচ্ছে। সফল তো হচ্ছে যে আমরা যখন জান্নাত পাবো, আল্লাহ ওইটাই কিন্তু সফলতা, মেইন সফলতা যেটা। কিন্তু সফলতার দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর নিজে সৎ থাকার চেষ্টা করতেছি, যাতে আল্লাহর কাছে একটা চাওয়া যে আল্লাহ যাতে আমাকে সৎ রাখে, সৎ হিসাবে, এই সৎ মানুষ হিসাবে। কারণ আমি যখন মারা যাব সবাই কিন্তু আমার এই সততাটাই মনে রাখবে, আমি কি কাজ করে গেছি ওইটাই কিন্তু মনে রাখবে। এটাই আমার লক্ষ্য যে আমি যাতে সৎ থাকতে পারি, শয়তানের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারি, ওইটাই। আর আমি যাতে এরকম প্রতিনিধিদেরকে আমি ওরকম সৎ বানাইতে পারি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এসে আমাদের কাছে আপনাদের গল্প শেয়ার করার জন্য। আমার যে সফলতা আছে, আমি বললাম যে আমার জেটটা নিয়ে আমি চলে আসছিলাম, সেই একই জায়গা থেকে আমি 2023-এর উপজেলা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা সম্মাননা আমাকে দিয়েছে আমার ব্যবসার ইয়েতে। তখন আমি ওই দিন আমার ওইখানে যখন আমি আমার ক্রেজটা নিতে গেলাম, তখন আমার কাছে নিজের কাছে মনে হয়েছে, নিজেকে বলেছি যে গ্রেট, আমার জেটটা এটা অবশ্যই ঠিক ছিল। যেখান থেকে আমি ফেরত এসেছিলাম, সেখান থেকে আজকে আমি নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে ক্রেস্ট নিয়ে যাচ্ছি, এটা কেউ পারে না। উপজেলার মধ্যে আমাকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী করে দিয়েছিল। আর মাঝখানে আমার ব্যবসাটা বন্ধ করে দিয়েছিল আমার পরিবার। কেমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে পলিটিক্সের ব্যাপার স্যাপার আছে। যখন দেখলো যে উপজেলা পর্যায় থেকে আমি আমার ক্রেজটা নিলাম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা হিসাবে আমাকে সম্মাননা দিল, তখন আমার বাসা থেকে দেখা যাচ্ছে যে প্রথমে বলেছি যে আমার বাসার সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক থেকে সফল, এবং পলিটিক্সের কিছু ব্যাপার স্যাপার আছে। কিছু মানুষ কি যে আমার বাপ ভাই তো ওনারাও সফল ব্যবসায়ী, দেখা যাচ্ছে যে কিছু মানুষ পিছনে লোকে কিছু বলতেছে, তখন যে সামনে না বললেও কানে যখন আসে তখন মনটা খারাপ লাগে। সবাই বলে কি মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছে, মানে ভাষাটা খারাপ লাগে, ব্যবসা করাইতেছে কেমন না। তখন বাসা থেকে বলতো যে তোমার আর ব্যবসা ট্যাবসা করতে হবে না, তোমাকে কি আমরা খেতে দিই না, টাকা দিই না, এটা দিই না, ওটা দিই না। কিন্তু আমি যে এতদিন পরিশ্রম করলাম, এই 6 বছর রানিং চলতেছে, যখন এই কথাটা বললো, তাদের কথাগুলো আমার মনে হইলো যে ওদের মনে হয় অনেক কষ্ট লাগে। ছেলে মানুষ যেহেতু মানুষজনের মধ্যে যে আচ্ছা ঠিক আছে আমার ব্যবসাটা বন্ধ। তখন হুট করে আমাদের বন্যা পারবে জেলা প্রতিনিধি আমাকে দেখে বলতেছে যে অনলাইনে দেখি না, আমাকে মেসেঞ্জারে বলতেছে আপু আপনার কি খবর। তখন আমি সিন করি নাই, নাম্বারে কল দিছে 3-4 বার। আমি পরে কল ব্যাক করে আপু কেমন আছেন, বলতেছে ভালো আছি, কি ব্যাপার আপনার অ্যাক্টিভিটি কই, আপনার লেখা এইটা সেটা এগুলা কই। বললাম যে আপু এরকম কথা। বলতেছে আপু আপনি এক কাজ করেন, যেহেতু আপনার ব্যবসাটা করতে দিবে না, আপনি এক কাজ করেন, আপনার অ্যাক্টিভিটি ধরে রাখেন, আপনি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাদের গ্রুপে সময় দেন, আপনার প্রোফাইলে সময় দেন, অ্যাক্টিভিটি আপনি কমায়েন না, আপনার সময়গুলো কিন্তু আপনার ফেরত আসবে দেখেন। তখন আমি বললাম কি যে আসলেই তো আপু বলতেছে তাহলে আমার অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। তখন আমি কি করলাম যে আমি ঠিকই লেখালেখি করতাম, নিজের ক্রিয়েটিভিটি থেকে নতুন নতুন লেখা লিখতাম, বিজনেস আইডিয়া মানে বিজনেস সম্পর্কে এগুলো লিখতাম, হয়তো 2-4টা ছবি পোস্ট করতাম, ওইভাবে যেন আমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি থাকে এবং ধরে রাখতে পারি। সময় অবশ্যই চেঞ্জ আসবে। আপু যখন আমাকে এরকম অনুপ্রেরণামূলক কথা বললো, তখন বলতেছে আপনি জানেন না আমাদের স্যার কি বলতেছে, এত ভেঙে পড়লে তো আপু হবে না, পরিবার থেকে চাপ দিতেছে, আপনি কিছুদিন অফ রাখেন, দেখবেন যখন আপনার বিয়ে শাদী হবে। সবাই বলতে কি যে মেয়ে বিয়ে দেয় না, শুধু মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছে, মানুষের তো ভালো লাগে না। তখন আল্লাহর রহমতে আমার বিয়ে হইলো। আমি যাকে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মন মানসিকতার মানুষ, এবং আজকে যে এখানে আসছি একমাত্র তার প্রচেষ্টায়, এবং আমার কাজ নিয়ে অনেক সাপোর্ট করে আমাকে। কারণ আবারও আমার ব্যবসাটা আমি রানিং করতে পেরেছি। আমি দেখা যাচ্ছে শোরুমটা বন্ধ ছিল,
কারণ গ্রাম পর্যায়ে মেয়েরা শোরুমে দোকানে যাবে এটা কেমন দেখা যায়। তখন আমার শোরুমটা বন্ধ হয়ে গেল, তখন ও আবার নতুন করে বলতেছে যে তুমি এখন তো একা না, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। আমার বউ যদি সৎভাবে ব্যবসা করতে পারে, এতদিনের পরিশ্রম, 6 বছরের পার্সোনাল ব্র্যান্ডিং, যেন তেন কথা না, তুমি শুরু করো, তোমার পাশে আমি আছি, অর্থনৈতিক থেকে মানসিক ভাবে আমি তোমাকে যতটা পারি সাপোর্ট করব। আজকে আমি বাস জার্নি করতে পারি না, ট্রেনে টিকিট পাইনি, ও বলছে যে আমি তোমাকে বাইকে করে নিয়ে যাব। আমরা সকাল 10টার সময় রওনা দিছি সেই সিরাজগঞ্জ থেকে, আমরা আজকে এখানে আপনার কাছে। ঠিক আছে, রিক্সি আমার হাজবেন্ড মনে করেছে যে এটা আমি অনেক দিন থেকে আমি বলছি যে এটা আমার 2021-এ যাওয়ার কথা ছিল, শুধুমাত্র আমার বিয়ের জন্য, আমার পাশে কেউ নাই, আমি যাইতে পারি না। বলছি কে যাইতে দিব না, তোমার আজকে আমি নিয়ে যাবো, স্যারের সামনে আমি তোমাকে আজকে নিয়ে যাবো। থ্যাংক ইউ আমিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন দুজনের গল্প। আমার মনে হয় দুজনের গল্প থেকেই আপনারা অনেক তথ্য পেয়েছেন। অনেক হতাশার কথা ছিল, অনেক লেগে থাকার কথা ছিল, অনেক ধৈর্যের কথা ছিল, অনেক না পাওয়ার কথা ছিল, অপমানের কথা ছিল। সেগুলো থেকে তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদের পথে হাঁটতে শুরু করেছেন এবং আমার ধারণা তাদের কথা আপনাদেরকে অনুপ্রাণিত করেছে, যাতে করে আপনারাও নতুন কিছু এভাবে করতে পারেন। অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো থেকে নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।